আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব মাইক্রোসফট অফিস এক্সেল 2007 নিয়ে। এটির বেসিক পর্বে আমরা জানব যে এর ফান্ডামেন্টাল মানে বিভিন্ন খুঁটিনাটিগুলো জানব এবং আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা পরবর্তী লেসনগুলোতে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর বেসিক পর্ব। তো মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ওপেন করার জন্য আমাদের যেতে হবে কম্পিউটারের স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমাদের যেতে হবে অল প্রোগ্রামস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার রয়েছে। তো মাইক্রোসফট অফিসে আমরা মাউসের লেফট বাটন একবার ক্লিক করব এবং এখানে আমরা মাইক্রোসফট অফিসের আন্ডারে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখতে পাবো। তো মাইক্রোসফট অফিসের আন্ডারে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 নামে এই প্রোগ্রামটি আমরা ওপেন করব। এটি ওপেন করার জন্য মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব এই লেখাটির উপরে। একবার ক্লিক করলে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর ডিফল্ট যে ইন্টারফেসটি সেটি আমরা দেখতে পাবো। তো এখানে আমরা পরিচিত হয়ে নেই বিভিন্ন অংশগুলো নিয়ে। যেমন এখানে ধরুন লেখা আছে বুক 1 মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের এটি হচ্ছে একটি বুক মানে বই নাম্বার 1। তো আমরা জানি যে কোনো বইয়ের মধ্যে কিছু পৃষ্ঠা থাকে। এইটা যেহেতু একটি মাইক্রোসফট অফিস এক্সেলের একটি বই, তাহলে এটারও কিছু পৃষ্ঠা আছে। পৃষ্ঠাগুলো দেখার জন্য আমরা দেখি বাই ডিফল্ট এখানে শীট 1, শীট 2, শীট 3 তিনটি পৃষ্ঠা বা পেজ, তিনটি শীট এখানে দেয়া আছে। এক্সেলের ভাষায় এগুলোকে শীট বলে। তো এই শীটগুলো আসলে আমাদের প্রয়োজন মতো আমরা বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো, আমাদের প্রয়োজন মতো আমরা এটা জানবো। বাড়ানোর জন্য এই আইকনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন শীট 4 তৈরি হচ্ছে। আবার ক্লিক করলে 5, আবার ক্লিক করলে 6, আবার ক্লিক করলে 7। এভাবে আমাদের যত খুশি শীটগুলো আমরা বাড়িয়ে নিতে পারবো। তো আমরা বাই ডিফল্ট 1, 2, 3 তিনটি শীট ছিল, এই তিনটি শীট নিয়েই কাজ করব। বাকি শীটগুলো আমরা আপাতত ডিলিট করে দিই। ডিলিট করার জন্য যে শীটটি ডিলিট করব সেই লেখাটির উপরে, শীটের নামটির উপরে রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই এটি ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করলাম এবং ডিলিটে ক্লিক করলাম। তো এই হলো শীট। তিনটি শীট আছে। শীটগুলোর নাম আমরা নিজেদের মতো করেই পরিবর্তন করতে পারবো। সেটি করার জন্য মূলত এখানে ধরুন শীট 1 লেখা আছে, এটিতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম অপশনটি আছে, এখানে যদি আমরা রিনেমে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে লেখাটি সিলেক্ট হয়ে গেল। ধরুন এটার নাম আমরা চেঞ্জ করে দিব, ধরুন যে ইনকাম লিখে যদি আমরা অন্য কোথাও ক্লিক করি তাহলে শীটটির নাম ইনকাম শো করাচ্ছে। ধরুন এভাবে আমরা এই শীটটির নামও চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করার পরে এখানে যদি আমরা লিখি এক্সপেন্স লিখে যদি আমরা অন্য কোথাও ক্লিক করি, দেখুন এটি এক্সপেন্স হয়ে গেছে। এভাবে শীট 3-তে যদি আমরা আবারও রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করে এটাতে যদি লিখি রিপোর্ট, দেখুন এটি রিপোর্ট হয়েছে। তাহলে ইনকাম, এক্সপেন্স, রিপোর্ট তিনটি শীট আমাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমরা আরও শীট বাড়িয়ে নিয়ে সেটি রিনেম করে আমাদের মতো করে আমরা নাম দিতে পারি। তো এটি হচ্ছে শীটের নেম। আর এখানে যে বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা আছে এই অংশটাকে বলা হবে টাইটেল বার। মানে আমরা এই ফাইলটির যে নাম দেব সেই নামটি এখানে শো করাবে, এই জন্য এটির নাম হচ্ছে টাইটেল বার। এখানে পাশে দেখা যাচ্ছে এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এটি হচ্ছে অফিস বাটন। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ এই লেখাগুলো আছে, এগুলো প্রত্যেকটি এক একটি মেনু এবং এগুলো মেনু হওয়ার কারণে এই অংশটাকে বলা হচ্ছে মেনু বার। এটি হচ্ছে মেনু বার এবং মেনু বারের আন্ডারে প্রত্যেকটা মেনুর আন্ডারে, যেমন হোমের আন্ডারে এগুলো আছে, এগুলো হচ্ছে ফরম্যাটিং টুলবার। এগুলো সাব মেনুর মতোই কিছুটা। ইনসার্টের আন্ডারে এগুলো আছে, পেজ লেআউটের আন্ডারে এগুলো আছে, ফর্মুলার আন্ডারে এগুলো আছে। ঠিক এইরকমভাবে এই ফরম্যাটিং টুলবার বা সাব মেনুগুলো দেওয়া আছে। এগুলো আমরা পরবর্তী সময় ব্যবহার জানব।
তো এই সাবমেনু বা ফরম্যাটিং টুলবারের যে অংশটা এটিকে বলা হয় রিবন। এই রিবনটিকে যদি আমরা হাইড করতে চাই, ধরুন আমরা এটা দেখতে চাই না, সেক্ষেত্রে আমরা এখানে মেনু বারের যে কোনো ফাঁকা জায়গায় আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে মিনিমাইজ দ্য রিবনে ক্লিক করি, তাহলে এটি কিন্তু আর দেখা যাচ্ছে না। আমরা যদি আবার এখানে মিনিমাইজ দ্য রিবনে ক্লিক করি, তাহলে আবার পূর্বের অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। এখানে এটি হচ্ছে নেম বক্স আর এটি হচ্ছে ফর্মুলা বার। তাহলে আমরা এটা জানলাম, টাইটেল বার, মেনু বার, রিবন, নেম বক্স, এটা ফর্মুলা বার। এখন এখানে দেখা যাচ্ছে এ বি সি ডি ই এফ এভাবে কিছু অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে 1 2 3 4 5 6 7 8 করে সিরিয়াল নাম্বারগুলো দেখা যাচ্ছে। এই এ বি সি ডি এবং 1 2 3 4 করে যে সিরিয়ালগুলো দেখা যাচ্ছে, এই দুটি লাইনকেই বলা হবে হেডিংস, এগুলোকে বলা হবে হেডিংস। আমরা যদি এই হেডিংসটা দেখতে না চাই, ধরুন যে আমরা এটা দেখতে চাই না, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা আমরা ভিউতে যেতে হবে। ভিউ মানে দেখা, আমরা এটা দেখতে চাই বা দেখতে চাই না সেটা সেই কাজ করার জন্য আমাদের ভিউতে যেতে হবে। ভিউতে গিয়ে ধরুন আমরা এগুলো দেখতে চাই না, সেক্ষেত্রে আমরা হেডিংস লেখাটি যদি আমরা তুলে দিই, তাহলে দেখুন আমাদের ABCD এবং 1 2 3 4 লেখাগুলো আর শো করাচ্ছে না। তো আমরা আবার হেডিংসে যাই, কারণ ওগুলো থাকলেই বরং কাজ করা আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা যেটা জানবো যে এখানে এই যে লম্বালম্বিভাবে কিছু দাড়ি টানা আছে, দেখুন পেন্সিল দিয়ে দাড়ি টানলে যেরকম হয় এরকম দাড়ি টানা আছে, এবং আড়াআড়িভাবেও কিছু দাড়ি টানা আছে। এই লম্বালম্বি এবং আড়াআড়িভাবে যে দাড়িগুলো টানা আছে, লাইনগুলো টানা আছে, এই লাইনগুলোকে বলা হয় গ্রিড লাইন। এই লাইনগুলোকে বলা হয় গ্রিড লাইন। আমরা যদি গ্রিড লাইনগুলো দেখতে না চাই, সেক্ষেত্রে ওই হেডিংসের মতো একইভাবে গ্রিড লাইন যদি আমরা এই টিক মার্কটি তুলে দিই, তাহলে দেখুন আর এই দাড়িগুলো দেখা যাচ্ছে না। লম্বালম্বি বা আড়াআড়িভাবে যে দাড়িগুলো ছিল, এগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো আমরা এগুলো দিয়ে নেব, আমরা গ্রিড লাইনে ক্লিক করব, তাহলে আমরা এগুলো আবার দেখতে পাবো। তাহলে ভিউ থেকে আমরা এই কাজটি করতে পারি। তো আবার আমরা হোমে যাই, আমরা মূলত ইন্টারফেস নিয়ে আলোচনা করছি। তো আমরা ইন্টারফেসে আর যা পাবো সেটা হলো যে এই লম্বালম্বিভাবে যে দাড়ি টানা আছে বা আড়াআড়িভাবে যে দাড়ি টানা আছে, এগুলো দিয়ে কি হয়েছে? এগুলো দিয়ে হয়েছে যে আমরা লম্বালম্বিভাবে যে দাড়িগুলো টানা আছে, এভাবে দুইটি দাড়ির মাঝখানের যে অংশটা লম্বালম্বিভাবে, এটিকে বলা হয় একটি কলাম। যেমন এটি একটি কলাম, তাহলে এটি এফ কলাম, এটি জি কলাম, এটি জে কলাম, এটি এম কলাম, এটি এন কলাম, এভাবে প্রত্যেকটা এক একটি করে কলাম। আর এই আড়াআড়িভাবে যে দাড়ি টানা আছে, এখানে দুইটি দাড়ির মাঝখানের অংশটাকে বলা হবে রো। যেমন এটি 5 নম্বর রো, যেমন এটি 10 নম্বর রো। তো এভাবে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। কলাম এবং রো দেখুন, আমরা যদি এই কলামটা সি কলাম আর এটি ধরেন 10 নম্বর রো, তো রো এবং কলাম একখানে মিলিত হচ্ছে। রো এবং কলাম যে জায়গাটাতে মিলিত হচ্ছে, এই স্থানটিকে বলা হবে সেল। যেমন ধরুন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিকের মাধ্যমে কলামের এখানে এফ লেখাটি একটা কালার চেঞ্জ হয়েছে, অন্যান্য কালারের থেকে আলাদা, এবং 8 লেখাটিও কিন্তু অন্য কালার হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে সেলটিতে এখন মাউসটি রেখেছি, এটির নাম হচ্ছে F8, এটির নাম হবে F8। তাহলে এটির নাম যে F8, এটি কিন্তু আমাদের F8 এই যে নেম বক্সে দেখাচ্ছে। আমরা অন্য একটি সেলে ক্লিক করলে পরিষ্কার হয়ে যাব বিষয়টি। এখানে যেমন আমরা ক্লিক করলাম, এখানে C13, দেখুন নেম বক্সে C13। আমরা যদি এখানে ক্লিক করি K8, তো এটি হচ্ছে K8। নেম বক্স অটোমেটিক শো করাচ্ছে যে আমি কোথায় আছি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে H25, এখানে নেম বক্স অটোমেটিক কিন্তু আমাকে ডিফাইন করে দিয়েছে যে আমি এখন H25-এ আছি। তো আমরা যেটি জানবো সেটি হলো, এই লেখাটি ডিলিট করে দিই, আমরা জানবো যে এই যে সেলগুলো আছে, ধরুন এই সেলের মধ্যে আমি লিখলাম 1245 লিখলাম। তো আমার যদি এমন হয় যে আমার আসলে লেখাগুলো একটু বড় হলে দেখতে ভালো লাগতো, আমার চোখে একটু প্রবলেম, আমি হয়তো চশমাটা রেখে আসছি, কিন্তু আমার লেখাগুলো ছোট লেখা আমি দেখতে পাই না, আমাকে লিখতে হবে, বাট আমার কিন্তু ফন্টের সাইজ বা লেখার সাইজ কিন্তু বাড়ানো যাবে না। যখন আমি সেভ দেব, ফাইলটি যার কাছে পাঠাবো সে যেন ঠিক এই সাইজেই দেখতে পায়, শুধু আমি লেখার সময় যেন সাইজগুলো বড় দেখতে পাই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস ওয়ার্কবুকের ঠিক ডান দিকে এখানে
জুম ইন এবং জুম আউট, এখানে দেখুন জুম ইন জুম আউট নামে দুইটি অপশন আছে। আমরা যদি জুম ইনে ক্লিক করি, প্লাস চিহ্নটাতে যদি ক্লিক করি, তাহলে আমার এই লেখাগুলো বড় হতে থাকবে, কিন্তু লেখার সাইজ বাড়বে না, জাস্ট আমার ভিউটা বাড়বে, মানে আমি যখন দেখব সেই দেখাটা আমার বড় হবে। দেখুন এখানে আমি জুম ইনে ক্লিক করলে যতবার ক্লিক করব ততবার এটি বাড়তেছে। তো আমার এটা লেখার সুবিধার্থে আমি বাড়িয়ে নিতে পারি, কিন্তু সেভ করলে ফাইলটি যার কাছে পাঠাবো কিংবা আমি যদি নেক্সট টাইম খুলি, সেক্ষেত্রে কিন্তু আমার এই রকম সাইজ দেখাবে না। তখন এটা বাই ডিফল্ট ফন্ট সাইজ যেটা আছে, মানে আমার লেখার সাইজ যেটা সিলেক্ট করা আছে, যে এখানে ফন্ট সাইজ, এটার নাম হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আছে কত, 11। এটা কিন্তু 11ই থাকবে, ফন্ট সাইজটা 11ই থাকবে। দেখুন আমি এটা যদি ছোট করে নিই, মানে আগের অবস্থায় যাই 100%, তখনও কিন্তু 11ই থাকছে, এটি কিন্তু বাড়তেছে না। তো আমরা এখানে শুধুমাত্র ভিউটাকে, মানে আমার লেখার সুবিধার্থে আমি এগুলোকে ছোট বড় করে নিতে পারি। তো এই হচ্ছে জুম আউট ইনের কাজ। তাহলে আমরা এই পর্বে জানলাম টাইটেল বার, কুইক অ্যাক্সেস টুলবার, অফিস বাটন, মেনু বার, রিবন, নেম বক্স, ফর্মুলা বার, গ্রিড লাইন, কলাম, রো, সেল, সেলের নেম, শিট বাড়ানো কমানো এবং শিটের নাম চেঞ্জ করা, এবং জুম ইন জুম আউট, এগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা জানব যে এই ফাইলটিকে আমরা কিভাবে সেভ দেব। ধরুন আমরা এখানে একটা লেখা লিখব, www.excelbangla.com, এই লেখাটি লিখলাম। লিখে যদি আমরা ইন্টার, আমাদের কিবোর্ডে ইন্টার যদি আমরা প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে লেখাটি কালার চেঞ্জ হয়েছে এবং নিচে একটি আন্ডারলাইন দেখা যাচ্ছে, সেই সাথে এটি একটি লিঙ্ক তৈরি হয়েছে। দেখুন আমি যদি এখানে মাউস নিয়ে যাই, তাহলে আমার মাউস পয়েন্টারটি একটা আঙ্গুলের মতো শো করাচ্ছে, তার মানে এটি একটি লিঙ্ক তৈরি হয়ে গেল। এক্সেল নিজস্বভাবে বাই ডিফল্ট এটি একটি লিঙ্ক তৈরি করে নিল। কিন্তু যদি আমি এটাকে লিঙ্কটা যদি আমার যদি কোনো ওয়েবসাইট অ্যাড্রেস না হয়তো, সেক্ষেত্রে কিন্তু এক্সেল এটা বানাতো না। এক্সেলের নিজস্বভাবে এই কাজটি করতে পারে। যেমন ধরুন আমি www.excelbangla.com লিখেছি, সেক্ষেত্রে কিন্তু এটা একটি আমাকে ওয়েবসাইট অ্যাড্রেস এটা শো করাচ্ছে। কিন্তু যদি আমি এখানে এমনি একটি লেখা লিখি, ধরুন অনলাইন এক্সেল টিচার, এই লেখাটি লিখে যদি ইন্টার প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটাকে কোনো লিঙ্ক শো করাচ্ছে না, কারণ এটি কোনো লিঙ্ক নয়, লিঙ্ক এটি। তো আমরা জানলাম যে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক হলে লিঙ্কটাকে শো করাতে পারে, সাধারণ লেখা হলে সাধারণভাবে শো করাতে পারে। এভাবে আমরা টাকা পয়সা লেখার ক্ষেত্রে কিংবা অন্যান্য ডেট লেখার ক্ষেত্রে যাই ব্যবহার করব, এক্সেল স্বয়ংক্রিয়ভাবে সেটি সেই ফরম্যাটেই শো করাবে। তো এই হলো, তো আমরা ধরুন এটি লিখলাম, এই ফাইলটি এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদের যেতে হবে অফিস বাটনে। অফিস বাটনে গিয়ে এখানে সেভে যদি আমরা ক্লিক করি, তো আমাদের এই ইন্টারফেসটি আসতেছে। তো আমরা সেভ করব কোথায়, ডেস্কটপে। আমরা আপাতত ডেস্কটপে ফাইলটি রাখতে চাই। ধরুন এটার নাম দিব ফার্স্ট লেসন নাম দিলাম এবং এটিকে আমরা সেভ করলাম। সেভ করার মাধ্যমে ফাইলটি আমার কিন্তু সেভ হয়ে গেল। এখন ধরুন যে আমি ফাইলটিকে ক্লোজ করতে চাচ্ছি না, কিন্তু ফাইলটি থাকবে, আমি অন্য কাজ করব। সেক্ষেত্রে এখানে 3টি চিহ্ন দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে বিয়োগ চিহ্ন, মানে মিনিমাইজ এটিকে বলা হয়। এটিতে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় দেখি। আমি মিনিমাইজে ক্লিক করলে ফাইলটি কিন্তু আর দেখা যাচ্ছে না। তো ফাইলটি কিন্তু আমরা কেটেও দিইনি, ক্লোজ করে নিই। তাহলে ফাইলটি কোথায় আছে? ফাইলটি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাটাস বারে এখানে রয়েছে। এখানে আবার আমরা ক্লিক করলে পূর্বের অবস্থা আমরা ফাইলটি দেখতে পারবো। এটিকে যদি আমরা ছোট করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা মাঝখানে রিস্টোর ডাউন যে কথাটি আছে, এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমার ফাইলটি ছোট হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে ম্যাক্সিমাইজ করি, সেক্ষেত্রে আমার ফাইলটি আবারও পূর্বের অবস্থায় ফুল ডিসপ্লে হচ্ছে। তো এখন যদি আমি মনে করি যে না, এই ফাইলটি আমার এই মুহূর্তে আর দরকার নেই, আমি এটি কেটে দেবো, সেক্ষেত্রে এখানে এটি হচ্ছে এই ক্রস চিহ্নটা গুণ চিহ্নের মতো, এটির নাম হচ্ছে ক্লোজ। দেখুন মাউস নিয়ে গেলে এখানে ক্লোজ দেখাচ্ছে। তো আমি এখানে ক্লোজ করে দিলাম, ফাইলটি আমি ক্লোজ করে দিলাম। এখন কিন্তু ফাইলটি নাই।
নেক্সট টাইম যদি আমি ফাইলটি খুঁজতে যাই বা ওপেন করতে চাই, আমাদের ডেস্কটপে ফার্স্ট লেসন নামে একটি ফাইল এখানে কিন্তু তৈরি হয়েছে। ফার্স্ট লেসন নামে এই ফাইলটিতে আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আবার আমরা আগের যে ফাইলটি আমি সেভ করেছিলাম, দেখুন এই যে শিটের নাম চেঞ্জ করেছিলাম এবং excelbangla.com ইউর অনলাইন এক্সেল টিচার এই লেখাটি লিখেছিলাম, আমরা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে পেলাম। তো এই হচ্ছে আমাদের এক্সেলের ফান্ডামেন্টাল আলোচনা। তো আমরা নেক্সট লেসনে জানবো যে এই ফরম্যাটগুলো কীভাবে ফরম্যাটিং টুলবার ইউজ করতে হয় এবং কীভাবে সেটিকে বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকমের ফন্ট, বিভিন্ন রকমের কালার দিতে হয়, সেটি আমরা পরবর্তী লেসনে জানবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।